মনে করুন আপনাকে ষষ্ঠদশ শতাব্দীতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনি সেখানে বললেন যে সূর্য স্থির আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যদি আপনি সেই সময়ের সমাজে দাঁড়িয়ে এই ধরনের ধারণা ব্যক্ত করেন, তাহলে সেই সময়কার আদালত আপনাকে হয় ওই কথা থেকে সরে আসতে বলবে, না হয় আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। এমন বক্তব্য তখনকার মানুষের জন্য এক বিপ্লবী ধারণা ছিল। তাদের বিশ্বাস ছিল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং সবকিছুই পৃথিবীর চারদিকে ঘোরে। এই বিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে একজন মানুষ পুরো দুনিয়ার চিন্তাধারাকে বদলে দিয়েছিলেন, তার নাম গ্যালিলিও গ্যালিলেই। গ্যালিলিও গ্যালিলেই এক অসাধারণ বিজ্ঞানী এবং দার্শনিক, যিনি বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তার টেলিস্কোপ আবিষ্কার এবং পর্যবেক্ষণ আমাদের মহাবিশ্বের সম্পর্কে ধারণাকে আমূল পরিবর্তন করে দেয়। তিনি তার সাহসী ও প্রগতিশীল চিন্তাভাবনার মাধ্যমে আমাদের মহাবিশ্বকে নতুনভাবে দেখতে শিখিয়েছেন। তো তৈরি থাকুন আর সময় ও মহাকাশের এক অসাধারণ যাত্রার জন্য প্রস্তুত হন। গ্যালিলিও জন্মেছিলেন 15 ফেব্রুয়ারি 1564 সালে ইতালির পিসা শহরে। তার বাবা ভিনসেনজো গ্যালিলেই ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং তত্ত্ববিদ, যিনি গ্যালিলিওকে যুক্তি ও পরীক্ষার মূল্য শিখিয়েছিলেন। ছোটবেলা থেকেই গ্যালিলিওর বিজ্ঞান ও গণিতের প্রতি গভীর আগ্রহ ছিল। তার প্রথম শিক্ষাগুরু ছিলেন তার বাবা। গ্যালিলিও একবার বলেছিলেন, সব সত্যই সহজে বোঝা যায় যখন তা আবিষ্কৃত হয়, মূল বিষয়টি হল তা আবিষ্কার করা। গ্যালিলিওর শিক্ষাজীবনও ছিল চ্যালেঞ্জপূর্ণ। অর্থনৈতিক সংকটের কারণে তার পরিবার তাকে ধর্মতত্ত্ব পড়ানোর জন্য পিসা বিশ্ববিদ্যালয়ে পাঠায়, কিন্তু গ্যালিলিওর আগ্রহ ছিল প্রকৃতিবিজ্ঞানে। তার অধ্যবসায় এবং প্যাশন তাকে সেই সময়ের প্রথাগত চিন্তাধারার বাইরে যেতে প্ররোচিত করেছিল। তিনি একবার বলেছিলেন, সকল শিক্ষায় প্রকৃতি আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তার প্রাথমিক অবদানের মধ্যে একটি ছিল দোলনা নিয়ে গবেষণা। কিংবদন্তি অনুসারে তিনি একটি গির্জার ঝাড়বাতি দোলানোর মাধ্যমে দোলনার গতিবিধি সম্পর্কে ধারণা পান। গ্যালিলিও আবিষ্কার করেন যে দোলনার দোলনকাল তার দৈর্ঘ্যের ওপর নির্ভর করে, এর ভরের ওপর নয়। এই আবিষ্কারটি পরবর্তীতে ঘড়ির সঠিকতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়। কিন্তু গ্যালিলিওর গল্প এখানেই শেষ নয়। 1589 সালে তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক নিযুক্ত হন। এখানে তিনি একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন, যেখানে পিসার হেলানো টাওয়ার থেকে বিভিন্ন ভরের বস্তু ফেলে দেন এবং দেখান যে তারা একই সাথে মাটিতে পড়ে। এটি ছিল অ্যারিস্টটলিয়ান পদার্থবিজ্ঞানের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ। নিউটনও পরবর্তীতে গ্যালিলিওর কাজের ওপর ভিত্তি করে তার মহাকর্ষের সূত্রগুলো তৈরি করেন। 1609 সালে গ্যালিলিও একটি নতুন আবিষ্কারের কথা শুনলেন, টেলিস্কোপ। তিনি নিজেই একটি টেলিস্কোপ তৈরি করলেন, যা আগের সবগুলোর চেয়ে অনেক উন্নত ছিল। এর মাধ্যমে তিনি রাতের আকাশের দিকে তাকালেন এবং অবিশ্বাস্য সব আবিষ্কার করলেন। তিনি চাঁদের খাঁজকাটা পাহাড়ি পৃষ্ঠ দেখলেন, তাতে মানুষের চিরাচরিত ধারণা ছিল যে মহাকাশের বস্তুগুলি মসৃণ এবং নিখুঁত, তা বাতিল করল। তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি না যে ঈশ্বর আমাদের বুদ্ধি ও যুক্তি দিয়েছেন যেন আমরা তা ব্যবহার না করি। তিনি অসংখ্য তারা দেখলেন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, যা আগে কখনো দেখা যায়নি। এবং সম্ভবত সবচেয়ে বিখ্যাতভাবে তিনি বৃহস্পতির 4টি উপগ্রহ আবিষ্কার করলেন, যা এখন গ্যালিলিও উপগ্রহ নামে পরিচিত। এটি ছিল একটি বিপ্লবী আবিষ্কার। এটি দেখালো যে সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না, চিরাচরিত ভূকেন্দ্রিক ধারণাকে চ্যালেঞ্জ করেছিল। গ্যালিলিও বলেছিলেন, তবুও এটি ঘোরে, যখন তিনি তার আবিষ্কারগুলির সত্যতা প্রকাশ করেন। তবে গ্যালিলিওর আবিষ্কারগুলি সবাই ভালোভাবে গ্রহণ করেনি। তার সূর্যকেন্দ্রিক মডেলের সমর্থন, যে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তাকে শক্তিশালী ক্যাথলিক চার্চের বিরোধিতায় ফেলে দেয়। 1616 সালে চার্চ সূর্যকেন্দ্রিক তত্ত্বকে নিন্দা জানায় এবং গ্যালিলিওকে এটি সমর্থন করা বন্ধ করতে সতর্ক করে। 1633 সালে গ্যালিলিওর জীবন একটি কঠিন মোড়ে আসে। তার ডায়ালগ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস বইটি প্রকাশের পর গ্যালিলিওকে ইনকুইজিশনের সামনে উপস্থিত হতে হয়। ইনকুইজিশন এর অর্থ হল ধর্মীয় আদালত বা ধর্মতদন্ত আদালত। এটি সাধারণত ক্যাথলিক চার্চের সেই প্রতিষ্ঠানকে বোঝায় যা মধ্যযুগ
এবং রেনেসাঁ যুগে ধর্মবিরোধিতার বিরুদ্ধে তদন্ত ও বিচার কার্য পরিচালনা করত। ইনকুইজিশন আদালত ধর্মবিরোধিতা, জাদুবিদ্যা এবং অন্যান্য ধর্মীয় অপরাধের জন্য মানুষকে বিচারের মুখোমুখি করত। এই আদালতও গ্যালিলিওর সূর্যকেন্দ্রিক তত্ত্ব ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যায় এবং তাকে ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। বিচারকরা গ্যালিলিওকে তার তত্ত্ব পরিত্যাগ করতে বাধ্য করেন এবং তাকে আজীবন গৃহবন্দী রাখার আদেশ দেন। তবে গ্যালিলিও আপাতদৃষ্টিতে পরাজিত হলেও তার চিন্তাশক্তি এবং গবেষণার আগ্রহ কখনো থামেনি। বন্দী অবস্থায় গ্যালিলিও তার শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ কাজ টু নিউ সায়েন্সেস লেখেন। এই বইতে তিনি পদার্থবিদ্যা ও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করেন, যা পরবর্তীতে বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার ব্যক্তিগত জীবনেও গ্যালিলিও ছিলেন অত্যন্ত সংবেদনশীল। তিনি ছিলেন 3 সন্তানের পিতা এবং তাদের শিক্ষায়ও তার অবদান ছিল অসামান্য। বিশেষ করে তার মেয়ে ভির্জিনিয়া, যিনি পরে সিস্টার মারিয়া সেলেস্তো নামে পরিচিত হন, তার সঙ্গে ছিল গভীর সম্পর্ক। তিনি গ্যালিলিওর অন্যতম আধ্যাত্মিক ও মানসিক সঙ্গী ছিলেন। গ্যালিলিওর উত্তরাধিকার অসীম। তাকে প্রাত্যক্ষিক জ্যোতির্বিদ্যার জনক, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এবং এমনকি বিজ্ঞানের জনক বলা হয়। তার অক্লান্ত কৌতূহল এবং সত্য সন্ধানের জন্য অবিচলতা বৈজ্ঞানিক বিপ্লবের পথ প্রস্তুত করে এবং আমাদের মহাবিশ্বের ধারণাকে মৌলিকভাবে পরিবর্তিত করেছে। তার কাজের ওপর ভিত্তি করেই পরবর্তীতে অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বের ভিত্তি খুঁজে পান। গ্যালিলিওর গবেষণা এবং উদ্ভাবন আমাদের বর্তমান বিজ্ঞানের ভিত্তি গড়ে দিয়েছে। তার সাফল্যের মূল চাবিকাঠি ছিল অবিচল কৌতূহল এবং অপ্রতিরোধ্য বিজ্ঞান সাধনা। তিনি একবার বলেছিলেন, আমি পৃথিবী ও আকাশের সব রহস্য জানার আগ্রহ নিয়ে বেঁচে আছি। তার এই উক্তি তার জীবন ও কাজের প্রতিফলন। গ্যালিলিও আমাদের শেখালেন যে সত্যের অনুসন্ধানে কোনো বাধাই চূড়ান্ত নয়। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে বিজ্ঞানের পথে নেমে অজানাকে জানতে হয় এবং কিভাবে প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়। তাহলে পরের বার আপনি যখন তারার দিকে তাকাবেন, গ্যালিলিওকে মনে রাখবেন, মানুষটি যিনি দৃষ্টির বাইরে তাকানোর সাহস করেছিলেন এবং আমাদেরকে নতুন আলোতে পৃথিবী দেখতে চ্যালেঞ্জ করেছিলেন। আমার সাথে এই মহাকাশ যাত্রায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং ততক্ষণ পর্যন্ত অন্বেষণ চালিয়ে যান।